হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা পরিবেশবিদ্যা বিষয়ের প্রথম অধ্যায় মানুষ ও পরিবেশ এই চ্যাপ্টার থেকে বিগত বছরগুলির বার্ষিক পরীক্ষায় যে প্রশ্নগুলি এসেছে সেগুলি দেখব এবং সাথে উত্তরগুলোর জানার চেষ্টা করব। অ্যাকচুয়ালি পরিষ্কার সমস্ত উত্তরটা এখানে বলবো না, তাহলে ভিডিও যে কত বড় হবে তার ঠিক নেই। এখানে প্রত্যেকটা যে উত্তর সেই উত্তরের একটা হিন্টস দিয়ে দেবো। তো প্রশ্ন উত্তরের পর্ব শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাই, এগুলো মন দিয়ে শুনবে। প্রথমত তোমরা জানো এই চ্যাপ্টার থেকে দুখানা বড় কোশ্চেন আসার কথা, কিন্তু সবসময় যে পরীক্ষায় দুটো প্রশ্নই এসেছে বিষয়টা সেরকম নয়। তবে যে প্রশ্নগুলি আসে সেই প্রশ্নগুলির মধ্যে কোন চ্যাপ্টারের অ্যাকচুয়ালি প্রশ্ন আলাদা করে বলা অনেক সময় সম্ভব হয় না, কারণ সব কিছু মিলিয়ে এরকম প্রশ্নটা আসে। আরেকটি বিষয় যে তোমরা যখন প্রশ্নগুলি দেখবে তখন নোটিস করবে যে প্রশ্নগুলি কিন্তু সরাসরি যে ফ্ল্যাট কোশ্চেন, অর্থাৎ প্রশ্ন তুমি যে প্রশ্নের পড়ে গেছো সেই প্রশ্নটাই একদম পরীক্ষায় এসে গেছে হুবহু তুমি লিখে দিলে বিষয়টা সেরকম নাও হতে পারে। প্রশ্নগুলো সাধারণত এনভায়রনমেন্টের যে বড় কোশ্চেনগুলো আসে সেই প্রশ্নগুলো একটু অন্যরকমভাবে আসে, যেগুলো সরাসরি তোমাকে প্রশ্নটা করা হয় না। যদি তুমি প্রশ্ন পড়ে প্রশ্নের মানে বুঝতে পারো, প্রশ্নের যে বিষয়বস্তু সেই বিষয়বস্তু সম্পর্কে তোমার জ্ঞান থাকে, তবেই সেই প্রশ্ন উত্তর লিখতে পারবে। নচেত আমি আগের ভিডিওতে যেমন বলেছি জল দূষণ, বায়ু দূষণ, মাটি দূষণ এই সমস্ত লিখেই স্টুডেন্টরা বাড়ি চলে আসে। তাই আবার বলছি, তোমরা যে চ্যাপ্টারটা যখন পড়বে মন দিয়ে পড়বে, বিষয়টা বুঝে পড়বে। খুবই সহজ বিষয়, এমন কিছু কঠিন বিষয় না যে বুঝতে পারবে না। একটু মন দিয়ে এবং সময় নিয়ে যদি পড়াশোনা করো তাহলেই আমার মনে হয় না কোনো অসুবিধা হবে। তাহলে চলো দেখা যাক 2014 সালে কি প্রশ্ন এসেছিল। তো প্রথম প্রশ্ন এসেছিল, পরিবেশ পরিবর্তনে মানুষের ভূমিকার যথাযথ উদাহরণের সাথে ব্যাখ্যা করো। বুঝতে পারছো এটা মোটামুটি একটা ফ্ল্যাট কোশ্চেন। পরিবেশ পরিবর্তন অর্থাৎ পরিবেশ যে প্রাগৈতিহাসিক যুগে যে পরিবেশ ছিল আর বর্তমান যে পরিবেশ, এই পরিবেশের মধ্যে অনেক পার্থক্য। এই পার্থক্যগুলো নিয়ে আসার জন্য মানুষ কী করেছে, মানুষ কীভাবে দূষণ ঘটিয়েছে যার ফলে পরিবেশের এই পরিবর্তনগুলো এসেছে, সেগুলো 1, 2, 3, 4 করে পয়েন্ট করে লিখতে হবে। 2 নম্বর প্রশ্ন, জনসংখ্যা, উন্নয়ন ও পরিবেশের আন্তঃসম্পর্ক আলোচনা করো। আমরা জানি যে জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে এবং তার সাথে সাথে আমাদের জীবনযাত্রার মান যেহেতু উন্নতি হচ্ছে এবং উন্নতি হওয়াটাই স্বাভাবিক, তাই চারিদিকে যে উন্নয়ন চলছে সেই উন্নয়নের ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে। তাহলে এই জনসংখ্যা বৃদ্ধি, তার সাথে উন্নয়ন এবং তার সাথে পরিবেশ, এই তিনটে বিষয় কিভাবে একে অপরের সাথে সম্পর্কযুক্ত সেই বিষয়টা লিখতে হবে এবং তার সাথে এটাও আলোচনা করতে হবে যে কিভাবে পরিবেশের ক্ষতি না করে উন্নয়ন করা সম্ভব। তো এই তিনটে বিষয়ের মধ্যে আন্তঃসম্পর্ক ঠিকভাবে পয়েন্ট ওয়াইজ লিখতে হবে এই প্রশ্নতে। 3 নম্বর প্রশ্ন, পরিবেশ শিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এটা নিয়ে আলোচনা করার কিছুই নেই। পরিবেশ শিক্ষা কেন প্রয়োজন, পরিবেশ শিক্ষা স্টুডেন্টদের বা জনসাধারণকে দেওয়া কেন প্রয়োজন? অবশ্যই পরিবেশ বাঁচানোর জন্য। তো এখানে 1, 2, 3, 4 করে পয়েন্টগুলো লিখতে হবে। 4 নম্বর, শহর ও গ্রামাঞ্চলের পরিবেশ সমস্যা নিয়ে সংক্ষেপে তুলনামূলক আলোচনা করো। তুলনামূলক মানে এখানে মিলও থাকবে অমিলও থাকবে, দুটোর মধ্যে তুলনা। গ্রামাঞ্চলের পরিবেশগত সমস্যা কি? গ্রামাঞ্চলে পরিবেশগত সমস্যা যেমন আমি যদি বলতে চাই, মেন সমস্যা হচ্ছে এখানে চাষাবাদ হয়, যার ফলে কীটনাশক দূষণ বেশি হয়, মাটি দূষণ বেশি হয় এবং সেই চাষবাস থেকে যে জল গড়িয়ে গিয়ে যে জলাশয়ে মেশে, ফলে জল দূষণ সেখানে ঘটে। এটা গ্রামাঞ্চলে পরিবেশগত সমস্যার প্রধানতম। আর শহরাঞ্চলের পরিবেশগত সমস্যার প্রধান কারণ হচ্ছে অবশ্যই কলকারখানা এবং গাড়ি ঘোড়া, এক কথায় জীবাশ্ম জ্বালানি। তো এই দুটি বিষয় নিয়ে তুলনামূলক আলোচনা করতে হবে এই প্রশ্নের উত্তরে।
এরপরে আমরা 2015 সালের প্রশ্নে আসি। পরিবেশের সংজ্ঞা দাও। বলার কিছু নেই। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ বলতে কি বোঝায়? পরিবেশ এবং বসতির মধ্যে সম্পর্ক কি? এটাও একটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ এই দুটো অনেকবারই পরীক্ষায় এসেছে। সামাজিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ তো বলার কিছু নেই, নিশ্চয়ই জানো যে প্রকৃতিতে যেভাবে উইদাউট আমাদের মানে ইন্টারফারেন্সে যেভাবে পরিবেশ থাকে সেটাই প্রাকৃতিক পরিবেশ। কিন্তু সামাজিক পরিবেশটা কীরকম? সামাজিক পরিবেশটা হচ্ছে সমাজ থেকে কথাটা আসছে, অর্থাৎ সমাজে যে বিভিন্ন রকম আমাদের মানুষজন রয়েছে, তারা বিভিন্ন বিভিন্ন কর্মক্ষেত্রে জড়িত। কেউ চাষ করেন, কেউ শিক্ষকতা করেন, কেউ ডাক্তারি করেন, কেউ উকালতি করেন, কেউ জুতো সেলাই করে, কেউ মানে গাড়ি চালায়। যাই হোক, এই যে সমস্ত মানুষজন, এরা সকলে একে অপরের সাথে ইন্টারাকশন করে যে পরিবেশ গঠন করে তাকে সামাজিক পরিবেশ বলা হয়। প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশ বলতে কী বোঝায় তার সংজ্ঞাটা সেখানে লিখতে হবে। আমার তৃতীয় পার্টে রয়েছে পরিবেশ এবং বসতির মধ্যে সম্পর্ক কী। পরিবেশ আমরা তো জানি, বসতি হচ্ছে কি যেখানে একসঙ্গে অনেক মানুষ বসবাস করে তাকে বসতি বলে। মানুষজন একসাথে এসে বসতি গড়ে তোলে। এই বসতির মধ্যেও একটা লিমিটেশন থাকার কথা, অর্থাৎ যেটা আমাদের 1970 খ্রিস্টাব্দে 18% মানুষ বসবাস করত শহরাঞ্চলে, 2000 খ্রিস্টাব্দে শহর এবং শহরতলিতে 40% মানুষ বসবাস করে, 2030 খ্রিস্টাব্দে যা পেরে প্রায় 56% কাছাকাছি চলে যাবে। ফলে এক জায়গায় অনেক মানুষ বসবাস করার ফলে নানা রকম পরিবেশগত সমস্যা হচ্ছে, মানুষের স্বাস্থ্যহানি হচ্ছে। তো এই পরিবেশ এবং বসতির মধ্যে এইভাবে সম্পর্কটি আমাদের স্থাপন করতে হবে। 6 নম্বর প্রশ্ন, পরিবেশ অবক্ষয় বলতে কী বোঝো? পরিবেশ অবক্ষয় মানে পরিবেশ কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে, অবক্ষয় কথাটি আসছে। পরিবেশ অবক্ষয়, পরিবেশ কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। পরিবেশ অবক্ষয়ের প্রধান কারণগুলি আলোচনা করো। অ্যাকচুয়ালি এটা সেই ঘুরে ফিরে প্রশ্নটা সোজা করে দাঁড়ালে, সোজা করলে হয় যে পরিবেশ দূষণ কিভাবে হয়, তো সেটা অবশ্যই এটা লিখতে পারবে তোমরা। কিন্তু আমাদের এখানে নোটিস করে দেখো যে এখানে পরিবেশ দূষণের কথা বলা হলো না, এখানে বলা হলো পরিবেশের অবক্ষয়ের প্রধান কারণগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন, পরিবেশ আন্দোলনে ইকো ক্লাবের ভূমিকা উল্লেখ করো। ইকো ক্লাব তোমরা হয়তো অনেকেই জানো, প্রত্যেকটা স্কুলে একটা করে ইকো ক্লাব থাকে, যেখানে স্কুলের যে ছাত্রছাত্রীরা পার্টিসিপেট করে, সেই ইকো ক্লাবের মেম্বার হয়। এই ইকো ক্লাবের মাধ্যমে বিভিন্ন রকম কর্মসূচি পালন হয়, গাছ লাগানো বা পরিবেশ দূষণের সচেতনতা জাগানোর জন্য যে র্যালি বার করানো হয়, বা এখানে স্কুলের মধ্যে সেমিনার অ্যাটেন্ড করা হয়, সেমিনারের ব্যবস্থা করা হয়, যার ফলে পরিবেশ সম্পর্কে সচেতনতা ছাত্রছাত্রী এবং সমাজের অন্যান্য মানুষদের মধ্যে পৌঁছে দেওয়া যায়। তো এই ইকো ক্লাবের ভূমিকা উল্লেখ করতে হবে। 2016 সালে আমরা দেখি, দেখো এখানে রয়েছে শহরাঞ্চলের পরিবেশগত সমস্যার সংক্ষেপে আলোচনা করো। 2016 সালে দেখতেই পাচ্ছ একটা মাত্র প্রশ্ন এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ সরাসরি প্রশ্ন কিন্তু এই চ্যাপ্টার থেকে 2016 সালে একটি মাত্রই এসেছিল। শহরাঞ্চলের পরিবেশগত সমস্যা এর আগে আমি আলোচনা করেছি, সেটাই তোমাদের এখানে লিখতে হবে। গ্রামাঞ্চলে এখানে কোনো লেখার দরকার নেই। শহরাঞ্চলে কী কী পরিবেশগত সমস্যা হচ্ছে সেগুলো আমাদের এখানে উল্লেখ করতে হবে। 2017 সালের প্রশ্ন দেখি। 2017 সালে পরিবেশের উপর প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ ব্যবহারের প্রভাব আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রাকৃতিক সম্পদ বলতে কী বোঝায়? প্রাকৃতিক সম্পদ বলতে কেবলমাত্র খনিজ সম্পদ নয়, প্রাকৃতিক সম্পদ বলতে আমরা গাছপালাকেও বোঝাই। প্রাকৃতিক সম্পদকে বলতে আমাদের জলকেও বোঝায়, যে জলজ সম্পদ তাকেও বোঝায়। তো এই সমস্ত সম্পদের যথেচ্ছ ব্যবহারের ফলে কীভাবে পরিবেশের ক্ষতি হচ্ছে, এই প্রশ্নের
উত্তরে সেইটি লিখতে হবে। এই এতগুলো কথা বলার কারণ হচ্ছে একটাই, যে তোমাদের যখন প্রশ্নগুলি পরীক্ষায় পড়ে, কি ক্লাস 11 কি ক্লাস 12 দুক্ষেত্রেই আমরা দেখি খাতা দেখার সময় যে তোমরা এই প্রশ্নগুলি ভালো করে পড়ো না, ভালো করে সেটা বোঝার চেষ্টা করো না, না বুঝেই প্রশ্নের উত্তর লেখো। সুতরাং এই জিনিসটা যাতে না হয়, প্রশ্নগুলি আগে ভালো করে পড়ে নেবে, প্রশ্নগুলি ভালো করে আগে বুঝে নেবে, তারপর প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করবে। তো পরিবেশের উপর প্রাকৃতিক সম্পদের যথেষ্ট প্রভাব আলোচনা করতে যেটা বললাম। এরপরে দেখো 10 নম্বর এসেছে গ্রামাঞ্চলের পরিবেশগত সমস্যার সংক্ষেপে আলোচনা করো। 2016 সালে এলো শহরাঞ্চলের পরিবেশগত সমস্যা, 2017 সালে হচ্ছে গ্রাম অঞ্চলের পরিবেশগত সমস্যা। 11 নম্বর 2017 সালে অ্যাকচুয়ালি 3 নম্বর প্রশ্ন, পরিবেশের সংজ্ঞা দাও। সহজ প্রশ্ন, পরিবেশের বিভিন্ন উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো। এখানে আসছে উপাদানগুলি, পরিবেশের কি কি উপাদান না আমরা জানি, জড় উপাদান এবং জীবজ উপাদান। জড় উপাদান বলতে কি কি, জীবজ উপাদান বলতে কি কি। এটা ফ্ল্যাট কোশ্চেন, বইতে এই প্রশ্নের উত্তর দেওয়া আছে, যে কোনো বই থেকে তোমরা পেয়ে যাবে। তো এই উপাদান সেইভাবে ছক করে একটু লিখতে হবে এবং তারপরে একটু ডিসক্রাইব করতে হবে। এরপর 2018 সালের প্রশ্ন, জনসংখ্যা ও পরিবেশের আন্তঃসম্পর্ক আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আজকের দিনের নিরিখে। আমাদের দেশ বিশেষ করে জনসংখ্যার যে জনবিস্ফোরণ তার ফলে ভুগছে, অর্থাৎ প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা ইকোসিস্টেমে একটা নির্দিষ্ট পরিমাণ জীবকে নিয়ে চলতে পারে, যাকে ক্যারিং ক্যাপাসিটি বা বহন ক্ষমতা বলে। তো মানুষও তার ব্যতিক্রম নয়, কিন্তু মানুষের ক্ষেত্রে এই জনসংখ্যা অত্যন্ত হারে বৃদ্ধির ফলে যে পরিবেশের সমস্যা হচ্ছে। কিরম পরিবেশের সমস্যা হচ্ছে আমি বহুবার এই নিয়ে আলোচনা করেছি। এক হচ্ছে যে কৃষিজ ফসল অনেক বেশি পরিমাণ উৎপন্ন করতে হবে, দ্বিতীয়ত যে তাদের জীবনযাত্রা চালানোর জন্য যে খনিজ পদার্থ, ধরো আমি অ্যাজ ফর এক্সাম্পল তারা বাড়িতে বসবাস করবে, তো সেই বাড়িতে মানুষ তো খোলা মাঠে বসবাস করতে পারে না, বাড়িতে ব্যবহার করতে, বাড়ি তৈরি করার জন্য যা যা দ্রব্য লাগে, যা যা খনিজ সম্পদ লাগে, যা যা কি বলে জীবাশ্ম জ্বালানি লাগে, সেগুলি সবই বেশি পরিমাণ লাগছে জনসংখ্যা বাড়ানোর জন্য। তার ফলে কি পরিবেশের ওপর চাপ পড়ছে। সুতরাং জনসংখ্যা যত বাড়বে, পরিবেশের যে রিসোর্স, পরিবেশের যে সম্পদ, সেই পরিবেশ সম্পদের অনেক বেশি পরিমাণে ব্যবহার হবে। তার ফলে পরিবেশগত সমস্যা আসতে বাধ্য, পরিবেশ দূষণ আরও বেশি পরিমাণ হতে বাধ্য। 13 নম্বর প্রশ্ন, পরিবেশ সচেতনতা প্রসারের গুরুত্ব আলোচনা করো। এটা হচ্ছে সেই প্রথম প্রশ্নের মতোই, যে পরিবেশ পাঠ কেন প্রয়োজন, পরিবেশ সচেতনতা অর্থাৎ জনগণকে কেন আমাকে বোঝাতে হবে বা ছাত্রদের কেন বোঝাতে হবে যে পরিবেশের জন্য কোনটা ভালো আর কোনটা মন্দ। তো সেই সচেতন প্রচার কেন প্রয়োজন সেটা এখানে আলোচনা করতে হবে। অবশ্যই মানুষজন যদি সতর্ক না হয়, মানুষজন যদি পরিবেশ সম্পর্কে, পরিবেশ কীভাবে রক্ষা করা যায় সেই সম্পর্কে সচেতন না হয়, তাহলে পরিবেশ আরও দ্রুত শেষ হয়ে যাবে। এমনিতেই পরিবেশ নষ্ট হচ্ছে, কিন্তু একটি গাছের মূল্য কী, বা গাছ কাটার যাবে না কেন, বা নদীর যে বাঁধ, সেই বাঁধ যেখানে সেখানে নির্মাণ করা যাবে না কেন, এই ধরনের সমস্যাগুলি, আবর্জনা বর্জ্য পদার্থ যেখানে সেখানে ফেলা যাবে না কেন, এই বিষয়গুলি যদি জনসাধারণকে ভালো করে না বোঝানো যায়, তাহলে পরিবেশ দূষণ যত দিন যাবে তত মাত্রাতিরিক্ত আরও বৃদ্ধি পাবে। তো এইগুলো জানানোর জন্যই পরিবেশ সচেতনতা প্রসারের জন্যেই পরিবেশ সচেতনতা প্রসার মানুষকে সচেতন করার জন্য অবশ্যই দরকার। এরপরে আমরা 2019 সালের প্রশ্ন দেখব। 2019 সালের প্রশ্নতে আসছে, সামাজিক পরিবেশ বলতে কি বোঝায়, মানুষের সমাজের সাথে পরিবেশের সম্পর্কে ব্যাখ্যা করো। আমি এর আগে সামাজিক পরিবেশ সম্পর্কে আলোচনা করলাম, তো তার সাথে
মানুষের সমাজের সাথে, সমাজ অর্থাৎ মানুষ যে সমাজে বসবাস করে তার সাথে পরিবেশের সম্পর্ক উদাহরণসহ ব্যাখ্যা করো। কোনো বইতে এইভাবে সরাসরি তোমাদের এই প্রশ্নটির উত্তর তোমরা পাবে না। একে আমরা নিজেদের ভাষায় লিখতে হবে, এবং নিজের ভাষায় তখনই লেখা সম্ভব যখন তুমি বিষয়টি সম্পর্কে সঠিকভাবে পড়ে থাকবে। সঠিকভাবে যদি বিষয়টি না পড়ে থাকো তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তর পরীক্ষা হলে গিয়ে এই ধরনের প্রশ্নের উত্তর লেখা কিন্তু সম্ভব নয়। তো এই প্রশ্নের উত্তরটা একটু ব্যাখ্যা করি আমি। মানুষের সমাজের সাথে পরিবেশের সম্পর্ক উদাহরণসহ মানুষের সমাজ তার দৈনন্দিন কাজের জন্য পরিবেশকে কীভাবে ব্যবহার করে, কীভাবে তার দূষণ ঘটায়, এগুলি একটা একটা করে উদাহরণ সহযোগে প্রত্যেকটা আমরা যে দূষণগুলো আমরা জানি, বায়ু দূষণের কনটেক্সটে আমরা লিখব মানুষের সমাজ কীভাবে বায়ু দূষণ ঘটাচ্ছে, জল দূষণ কীভাবে ঘটাচ্ছে, তার ফলে পরিবেশের কী রকমভাবে ক্ষতি হচ্ছে, এগুলো পয়েন্ট করে 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 পরপর প্রত্যেকটা দূষণের প্রেক্ষিতে মানুষ কীভাবে পরিবেশের ক্ষতি করছে সেগুলো আমাদের পরপর করে লিখতে হবে। 15 নম্বর প্রশ্ন বা 2019 সালের দ্বিতীয় প্রশ্ন, পরিবেশগত বাস্তুহারা মানুষ বলতে কি বোঝো? বাস্তু মানে যেখানে মানুষ বসবাস করে, পরিবেশগত বাস্তুহারা মানুষ অর্থাৎ কথাটি এখন খুবই একটি প্রচলিত কথা, এনভায়রনমেন্টাল রিফিউজি সম্পর্কে একটু আমার বলা প্রয়োজন বলে আমি মনে করি। তোমরা জানো আমাদের যখন দেশ ভাগ হয়েছিল তখন বেশ কিছু সংখ্যক মানুষ যারা পূর্ব বাংলায় ছিলেন তারা আমাদের এখানে চলে এসেছেন, বা পাকিস্তানে যারা ছিলেন তারা ইন্ডিয়াতে চলে এসেছে, এবং ইন্ডিয়া থেকে মানুষ পাকিস্তানে বা বাংলাদেশে বেশ কিছু মানুষ চলে গেছে। তো এর ফলে তারা কি হয়েছিলেন, তারাও বাস্তুহারা হয়েছিল। তারা তাদের বাড়ি ঘর দৌড় জমি জায়গা সব কিছু তাদের হারাতে হয়েছিল। একই রকমভাবে বর্তমানে সেরকম দেশভাগ না হলেও পরিবেশগত বাস্তুহারা, অর্থাৎ ধরো আমাদের এখানে এর খুব জ্বলন্ত উদাহরণ হচ্ছে সুন্দরবন, যেখানে সুন্দরবনে সমুদ্রের জলস্তর বাড়ার ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে 3টি দ্বীপ জলের তলায় চলে গেছে, এবং যে সমস্ত দ্বীপগুলি রয়েছে যেখানে চাষবাস এতদিন পর্যন্ত হতো সেখানে এই রিসেন্টলি যে ঘূর্ণিঝড়গুলো হচ্ছে, আমফান বা তার আগে আয়লা, এই যে ঝড়গুলি হচ্ছে, এই ঝড়ের ফলে বিপুল পরিমাণে সমুদ্রের জল আমাদের দ্বীপগুলির উপরে চলে আসে। তার ফলে এই দ্বীপগুলিতে যে জমি, সেই জমি লবণাক্ত হয়ে পড়ে। সেই লবণাক্ত জমিতে যে সমস্ত চাষ করা হতো সেই চাষগুলি কিন্তু আর হওয়া সম্ভব হচ্ছে না। গভর্নমেন্টের তরফ থেকে সল্ট টলারেন্ট ভ্যারাইটি রাইসের, অর্থাৎ যে সমস্ত ধান লবণাক্ত মাটিতে জন্মানো সম্ভব, সেই সমস্ত দেওয়া সত্ত্বেও সেগুলি এখনও চাষ হচ্ছে না। তার ফলে এরা কি হচ্ছে, এদের চাষবাস করার যে অধিকার বলো বা যে অপরচুনিটিটা ছিল সেটা এরা হারাচ্ছে। এদের সুন্দরবন এলাকায় মানুষ দুটো কাজ করে, এক হচ্ছে চাষবাস আর দুই হচ্ছে মাছ ধরা। সমুদ্রের জলস্তর বাড়ার ফলে যে মাছ এই খাড়িতে এসে প্রবেশ করতো, সমুদ্রের লবণাক্তের পরিমাণ কমে যাওয়ার ফলে সেই সমস্ত মাছও এখনও সেই খাড়িতে এসে প্রবেশ করছে না। ফলে মাছ শিকার যেটা হতো সেই মাছ শিকারও পরিমাণ কমে গেছে। আরেকটি এখানে জীবিকা ছিল যেটা পরিমাণে যদি অনেক কম মানুষ করতেন, যে মধু চাষ। সুন্দরবনের ভেতর থেকে মধু নিয়ে আসা, দূষণের কারণে সেই মৌমাছিদের সংখ্যা কমে গেছে। ফলে জীবন এবং জীবিকা বাঁচানোর জন্য এদেরকে অনেককেই এই সমস্ত অঞ্চল ছেড়ে বাইরে চলে যেতে হচ্ছে, অন্যান্য স্টেটে চলে যাচ্ছে ওয়ার্কারের কাজ করার জন্য। তো এরাই পরিবেশগত বাস্তুহারা মানুষ। বিশ্ব পরিবেশের ইতিহাসের একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই চ্যাপ্টারটা শুরু করার সময় আমি যেই কথাগুলো বলেছিলাম, অর্থাৎ মানুষ যখন প্রথম আবির্ভাব হলো তারপর থেকে শিল্প বিপ্লবের আগে পর্যন্ত যে পরিবেশ, সেই পরিবেশ প্রায় একই রকম ছিল, অপরিবর্তিত ছিল, বিশেষ কিছু তার মধ্যে পরিবর্তন আসেনি। তারপরে শিল্প বিপ্লবের পর যে কলকারখানা আসার পর ক্রমাগত
দূষণের ফলে এবং মানুষের সেই একই রকম ভোগ্যপণ্য যে ব্যবহারের ফলে বর্তমান সভ্যতার বিকাশের ফলে কীভাবে মানুষ এই পরিবেশের ক্ষতি করেছে সেই সম্পর্কে একটি টিকা লিখতে হবে। এরপর 2020 সাল 2020 সালের প্রশ্ন আসছে, জনসংখ্যার অনিয়ন্ত্রিত বৃদ্ধি পরিবেশ ভারসাম্য রক্ষার ক্ষেত্রে এক বিরাট সমস্যা, সংক্ষেপে আলোচনা করো। অর্থাৎ এখানে আমাদের জিজ্ঞেস করছে জনসংখ্যার যে বৃদ্ধির ফলে পরিবেশ ভারসাম্য কীভাবে বিঘ্নিত হচ্ছে বা পরিবেশ দূষণ কীভাবে হচ্ছে সেটা আমাদের এখানে বলতে হবে। এটা আমি একাধিকবার আলোচনা করেছি। জৈব প্রযুক্তি অপব্যবহারের একটি উদাহরণ দাও। অনেকগুলি আছে। একটি হচ্ছে যে সমস্ত নতুন ভ্যারাইটির ফসল তৈরি হচ্ছে, সেই সমস্ত ফসলে যে বাইরে থেকে জিন ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সেই জিনগুলো যাতে পোকামাকড় না আটকায়, অর্থাৎ তারা যে সমস্ত কেমিক্যালস তৈরি করছে সেই কেমিক্যালসগুলো যখন মাটিতে পড়ছে আশেপাশে যে আগাছা সেই আগাছাকে নষ্ট করছে, এবং এই কেমিক্যালসগুলো মানুষের শরীরেও কতটা ক্ষতি করছে সে সম্পর্কে আমাদের কাছে সঠিক ডেটা নেই। এটা একটি জৈব প্রযুক্তির অপব্যবহারের উদাহরণ হতে পারে। এছাড়াও আরও অনেক আছে, তোমাদের যে কোনো একটি মনের মতো সুইটেবল এক্সাম্পল লিখবে। এরপরের প্রশ্ন, মানুষের কার্যকলাপ বিশ্বের মহাবিপর্যয় ঘটিয়ে পৃথিবীর জীবজগৎকে শেষ করে দিতে পারে, যে কোনো 4টি কার্যকলাপ নির্দেশ করো। এই প্রশ্নটির উত্তরে তোমরা একদম তোমাদের যে টেক্সট বই, সেই টেক্সট বইয়ের একদম শেষে চলে যাবে, সেখানে দেখবে পরপর করে পয়েন্ট দেওয়া আছে। ক্রমাগত গ্রিনহাউস গ্যাস নিঃসরণ একটি কারণ, কৃষি ও শিল্পের বিপজ্জনক রাসায়নিক ব্যবহার পৃথিবীকে মহাবিপর্যয় ঘটাতে পারে, মানুষসৃষ্ট আণবিক অস্ত্র সম্ভার সেটাও একটি কারণ, মানুষসৃষ্ট তেজস্ক্রিয় বর্জ্য, জৈব প্রযুক্তির অপব্যবহার, এগুলো সবকটাই মহাবিপর্যয় যে কোনো সময় ঘটাতে পারে এবং পৃথিবীর যে মানুষ জাতি বা তথা সমস্ত জীবজগৎকেই শেষ করে দিতে পারে। তো 2020 সাল পর্যন্ত, 2014 থেকে 2020 সাল পর্যন্ত যে সমস্ত প্রশ্ন ছিল সমস্ত প্রশ্নই আমি আলোচনা করে দিলাম। এগুলি তোমরা তোমাদের বই এবং রেফারেন্স বই বা সহায়িকা বই থেকে তোমরা ঠিকভাবে একটু দেখে নেবে। দেখে নিয়ে আমার মনে হয় না পরীক্ষার খাতায় লিখতে কোনো অসুবিধা হবে। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই। থ্যাংক ইউ।